নিদ্রাহীন রজনীর পরিপূর্ণ ক্লান্তি লইয়া বিজয়া সকালে নিচের বসিবার ঘরে প্রবেশ করিয়া দেখিল জমিদারি সেরেস্তার খেরো বাঁধানো খাতাগুলি টেবিলের ওপর থাকে থাকে সাজানো রহিয়াছে এবং বৃদ্ধ গোমস্তা অদূরে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছে। সে সবিনয়ে কহিল, মা, এগুলো আজ ফিরে চাই। তাহাকে ঘণ্টা দুই পরে ঘুরিয়া আসিতে অনুরোধ করিয়া বিজয়া উপরের খাতাটা তুলিয়া লইয়া জানালা সংলগ্ন কৌচের উপর গিয়া উপবেশন করিল। তাহার মনোযোগ দিবার শক্তিই ছিল না। উদ্ভ্রান্ত দৃষ্টি বারংবার হিসাবের অঙ্ক ছাড়িয়া জানালার বাহিরে এখানে ওখানে পলায়ন করিতেছিল। হঠাৎ দৃষ্টি পড়িল বাগানের ধারে একটা গাছতলায় দাঁড়াইয়া বৃদ্ধ রাসবিহারী পরেশকে কি সকল প্রশ্ন করিতেছেন। আঙুল তুলিয়া কখনো নিচের ঘর, কখনো বা ছাদের উপর নির্দেশ করিতেছেন। দুজনের কাহারও একটা কথাও না শুনিয়া বিজয়া চক্ষের নিমেষে বৃদ্ধের ক্রূর ইঙ্গিতের মর্ম হৃদয়ঙ্গম করিয়া লইল। খানিক পরে তিনি ছেলেটাকে ছাড়িয়া দিয়া কাছারি ঘরের দিকে চলিয়া গেলেন। পরেশ বাড়ির দিকে আসিতেছিল। বিজয়া জানালা দিয়া হাত নাড়িয়া তাহাকে কাছে ডাকিয়া প্রশ্ন করিল, তোকে কি জিজ্ঞাসা করছিলেন রে? পরেশ কহিল, আচ্ছা মাঠান, সরকার মশাইয়ের কাছে টাকা নিয়ে আমি ঘুড়ি নাটাই কিনতে চলে গেল না? ডাক্তার বাবুর ভাত খাবার বেলা কি আমি বাড়ি ছিল মাঠান? বিজয়া কহিল, না। পরেশ কহিল, তবে বড়বাবু বলে কি কথা হয়েছিল বল বেটা, নইলে সেপাই দিয়ে তোকে বেঁধে জল বিছুটি দেওয়াবো। আমি বন্য নতুন বারাং তোমাকে মিথ্যে মিথ্যে না গিয়েছে। মাঠান বললে, পরেশ ছুটতে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আন, তোকে ভালো নাটাই কিনে দেব। তাই না ছুটতে কেন? কিন্তু বড়বাবুকে বললো না মাঠান, তোমাকে বলতে তিনি মানা করে দিচ্ছে। জানাইবে না বলিয়া ভরসা দিয়া বিজয়া পরেশকে বিদায় করিল এবং স্বস্থানে ফিরিয়া আসিয়া পুনরায় খাতা খুলিয়া বসিল। কিন্তু এবার তাহার দৃষ্টির সম্মুখে খাতার লেখা একেবারে লেপিয়া মুছিয়া একাকার হইয়া গেল। শুধু রাত্রি জাগরণে নয়, অসহ্য ক্রোধে আরক্ত চক্ষু দুটি আগুনের শিখার মতো জ্বলিতে লাগিল। অনতিকাল পরেই রাসবিহারী দ্বারের বাহিরে লাঠির শব্দ করিয়া মৃদুমন্দ গতিতে প্রবেশ করিলেন এবং বিজয়ার দৃষ্টি আকর্ষণ করিতে অল্প একটুখানি কাশিয়া চেয়ার টানিয়া উপবেশন করিলেন। বিজয়া খাতা হইতে মুখ তুলিয়া কহিল, আসুন। আজ এত সকালে যে? রাসবিহারী তৎক্ষণাৎ সে প্রশ্নের উত্তর না দিয়া অত্যন্ত উদ্বেগের সহিত জিজ্ঞাসা করিলেন, তোমার চোখ দুটি যে ভয়ানক রাঙা দেখাচ্ছে মা, ঠান্ডা ঠান্ডা লাগেনি তো? বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, না। রাসবিহারী তাহা কানে না তুলিয়া উৎকণ্ঠা প্রকাশ করিতে লাগিলেন। বলিলেন, না বললে তো শুনবো না মা। হয় রাত্রে ভালো ঘুম হয়নি, নয় কোনো রকম কিছু। না, আমার কিছুই হয়নি। কিন্তু ওরকম চোখ লাল হবার কারণ তো একটা কিছু। বিজয়া আর প্রতিবাদ না করিয়া কাজে মন দিল দেখিয়া রাসবিহারী থামিয়া গেলেন। একটু মৌন থাকিয়া কহিলেন, রোদের ভয়েই সকালে আসতে হলো মা। দলিল পত্রগুলো একবার দেখতে হবে। শুনছি নাকি চৌধুরীরা ঘোষপাড়ার সীমানা নিয়ে একটা মামলা রুজু করবে। জমিদারি সংক্রান্ত অত্যাবশ্যক দলিলগুলি বনমালী নিজের কাছেই রাখিতেন। একে তো এ সকলের সচরাচর প্রয়োজন হয় না, তাহাতে অন্যত্র খোয়া যাইবার সম্ভাবনা আছে বলিয়া তিনি কোনোদিন কাজ ছাড়া করেন নাই। কলিকাতা হইতে বাড়ি আসিবার সময় বিজয় এগুলি সঙ্গে আনিয়াছিল এবং নিজের শোবার ঘরের লোহার আলমারিতে বন্ধ করিয়া রাখিয়াছিল। বিজয়া মুখ তুলিয়া কহিল, তারা মামলা করবেন কে বললে? রাসবিহারী বিজ্ঞভাবে অল্প হাস্য করিয়া কহিলেন, কেউ বলেনি মা, আমি বাতাসে খবর পাই। তা না হলে কি এত বড় জমিদারিটা এতদিন চালাতে পারতাম? বিজয়া জিজ্ঞাসা করিল, তারা কতটা দাবি করছেন? রাসবিহারী মনে মনে হিসাব করিয়া বলিলেন, তা হবে বই কি, খুব কম হলেও সেটা বিঘে 2 হবে। বিজয়া তাচ্ছিল্যের সহিত কহিল, হ্যাঁ, এই তাহলে তাঁরাই নেন। এটুকু জায়গা নিয়ে মামলা মকদ্দমার দরকার নেই।
রাসবিহারী অত্যধিক বিস্ময়ের ভান করিয়া ক্ষোভের সহিত কহিলেন, এরকম কথা তোমার মতো মেয়ের মুখে আমি আশা করিনি মা। আজ বিনা বাধায় যদি 2 বিঘে ছেড়ে দিই, কাল যে আবার 200 বিঘে ছেড়ে দিতে হবে না, তাই বা কে বললে? কিন্তু আশ্চর্য, এত বড় তিরস্কারেও বিজয়া বিচলিত হইল না। সে সহজভাবে প্রত্যুত্তর করিল, কিন্তু সত্যি তো আর 200 বিঘে আমাদের ছাড়তে হচ্ছে না। আমি বলি, সামান্য কারণে মামলা মকদ্দমার দরকার নেই। রাসবিহারী মর্মাহত হইলেন, বারংবার মাথা নাড়িয়া কহিলেন, কিছুতেই হতে পারে না মা, কিছুতেই হতে পারে না। তোমার বাবা যখন আমার উপর সমস্ত নির্ভর করে গেছেন এবং যতক্ষণ আমি বেঁচে আছি, বিনা প্রতিবাদে 2 বিঘা জমি কেন, 2 আঙুল জায়গা ছেড়ে দিলেও ঘোর অধর্ম হবে। তাছাড়া আরো অনেক কারণ আছে, যার জন্য পুরনো দলিলগুলো একবার ভালো করে দেখা দরকার। একবার কষ্ট করে ওঠো মা, বাক্সটা উপর থেকে আনিয়ে দাও। বিজয়া উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না, বরঞ্চ জিজ্ঞাসা করিল, আরো কারণ আছে? রাসবিহারী বলিলেন, হ্যাঁ। বিজয়া কহিল, কি কারণ? রাসবিহারী মনে মনে অত্যন্ত বিরক্ত হইলেও আত্মসংবরণ করিয়া জবাব দিলেন, কারণ তো একটা নয়, মুখে মুখে তার কি কৈফিয়ত তোমাকে দেব মা? এই সময় সরকার মশাই তাহার খাতাপত্রের জন্য আস্তে আস্তে ঘরে ঢুকিতেই বিজয়া লজ্জিত ভাবে তাড়াতাড়ি কহিল, এ বেলায় আর হয়ে উঠল না, ও বেলায় এসে নিয়ে যাবেন। সরকার যে আজ্ঞে বলিয়া ফিরিতেছিল, বিজয়া ডাকিয়া বলিল, কাজ আছে কিন্তু। কাছারির ওই নতুন দারোয়ানটা কতদিন বাহাল হয়েছে জানেন? সরকার কহিল, 3 মাস হবে বোধ হয়। বিজয়া কহিল, তা যতই হোক, ওকে আর দরকার নেই। এখনো এই মাসে প্রায় 20 দিন বাকি। এই কটা দিনের মাইনে বেশি দিয়ে আজই ওকে জবাব দেবেন। সরকার বিস্ময়াপন্ন হইয়া চাহিয়া রহিল। ইচ্ছাটা তাহার অপরাধের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সাহস করিল না। বিজয়া তাহা বুঝিয়াই কহিল, না, দোষের জন্য নয়, তবে লোকটাকে আমার ভালো লাগে না বলেই ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু মাইনেটা পুরো মাসের দেবেন। রাসবিহারীর মুখ পলকের জন্য রাঙা হইয়া উঠিয়াছিল, কিন্তু পলকের মধ্যে আপনাকে সামলাইয়া লইয়া হাসিয়া কহিলেন, তাহলে বিনা দোষে কারো অন্ন মারাটা কি ভালো মা? বিজয়া তাহার জবাব না দিয়া চুপ করিয়া রহিল দেখিয়া সরকার ভরসা পাইয়া কহিতে গেল, তাহলে তাকে হ্যাঁ বিদায় করে দেবেন আজই। বলিয়া বিজয়া খাতায় মন দিল। সরকার তবুও কিছু একটা প্রত্যাশা করিয়া খানিকক্ষণ অপেক্ষা করিয়া চলিয়া গেলে রাসবিহারী মিনিট 5 স্তব্ধ ভাবে থাকিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিয়া কহিলেন, একটু কষ্ট স্বীকার করে না উঠলে যে নয় মা। পুরনো দলিলগুলো একবার আগাগোড়া বেশ করে পড়া যে চাই। বিজয়া মুখ না তুলিয়াই কহিল, কেন? রাসবিহারী গম্ভীর হইয়া কহিলেন, বললাম বিশেষ কারণ আছে, তবুও বারবার এক কথা বলবার তো আমার সময় নেই বিজয়া। বিজয়া তাহার খাতার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়াই আস্তে আস্তে কহিল, তা বলেছেন সত্যি, কিন্তু কারণ তো একটাও দেখার নেই। না দেখালে কি তুমি উঠবে না? বলিয়া কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া এবার তিনি ধৈর্য হারাইয়া ফেলিলেন। কহিলেন, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? বিজয়া নিরুত্তর অধমুখে কাজ করিতে লাগিল, কোনো উত্তর দিল না। তাহার এই নীরবতার অর্থ এত সুস্পষ্ট, এত তীক্ষ্ণ যে ক্রোধে রাসবিহারীর মুখ কালো হইয়া উঠিল। তিনি হাতের লাঠিটা মেঝেতে ঠুকিয়া কহিলেন, কিসের জন্যে আমাকে তুমি এত বড় অপমান করতে সাহস করো বিজয়া? কিসের জন্যে তুমি আমাকে অবিশ্বাস করো শুনি? বিজয়া শান্ত কণ্ঠে কহিল, আমাকেও তো আপনি বিশ্বাস করেন না। আমার পয়সায় আমারই উপর গোয়েন্দা নিযুক্ত করলে মনের ভাব কি হয় আপনি নিশ্চয়ই বুঝতে পারেন, এবং তারপর আমার সম্পত্তির মূল দলিলপত্র হস্তগত করার তাৎপর্য যদি আমি আর কিছু বলে সন্দেহ করি, সে কি অস্বাভাবিক, না সে আপনাকে অপমান করা? রাসবিহারী একেবারে নির্বাক
স্তম্ভিত হইয়া গেলেন। তাহার এত বড় পাকা চাল কলিকাতায় বিলাসিতার মধ্যে যত্ন আদরে প্রতিপালিত একটা অনভিজ্ঞ বালিকার কাছে ধরা পড়িতে পারে, এ সম্ভাবনা তাহার পাকা মাথায় স্থান পায় নাই, এবং ইহাই সে মুখের উপর অসংকোচে নালিশ করিবে, সে তো স্বপ্নের অগোচর। রাসবিহারী অনেকক্ষণ বিমূঢ়ের মতো বসিয়া থাকিয়া আর একবার যুদ্ধের জন্য কোমর বাঁধিয়া দাঁড়াইলেন, এবং এই প্রকৃতির লোকের যাহা চরম অস্ত্র তাহাই তুনির হইতে বাহির করিয়া এই অসহায় বালিকার প্রতি নির্মম ভাবে নিক্ষেপ করিলেন। কহিলেন, বনমালীর মুখ রাখবার জন্যই এ কাজ করেছি। বন্ধুর কর্তব্য বলেই তোমার চলাফেরার প্রতি আমাকে নজর রাখতে হয়েছে। একটা অজানা অচেনা হতভাগাকে মাঠের মধ্যে থেকে ধরে এনে যে কাল সমস্ত বেলাটা কাটালে, তার মানে কি আমি বুঝতে পারিনে? শুধু কি তাই, সেদিন দুপুর রাত্রি পর্যন্ত তার সঙ্গে হাসি তামাশা গল্প করেও তোমার যথেষ্ট হলো না। সে রাত্রে কলকাতায় ফিরতে পারলে না, ছল করে তাকে এইখানেই থাকতে হলো। এতে তোমার লজ্জা হয় না বটে, কিন্তু আমাদের যে ঘরে বাইরে মুখ পুড়ে গেল, সমাজে কারো সামনে মাথা তোলবার যে আর জোর রইল না। কথাটা এত বড় মর্মান্তিক না হইলে হয়তো বিজয়া অপমানে ক্রোধে সঙ্গে সঙ্গে চিৎকার করিয়া প্রতিবাদ করিত, কিন্তু এই আঘাত যেন তাহাকে অসাড় করিয়া ফেলিল। রাসবিহারী আর চোখে চাহিয়া তাহার ব্রহ্মাস্ত্রের প্রচন্ড মহিমা বিজয়ার রক্তহীন মুখের উপর নিরীক্ষণ করিয়া অত্যন্ত পরিতৃপ্তির সহিত ক্ষণকাল চুপ করিয়া রহিলেন। তারপরে বলিলেন, তবে এগুলো কি ভালো, না এ সকল নিবারণ করার চেষ্টা করা আমার কাজ নয়? বিজয়া স্তব্ধ হইয়া আছে দেখিয়া তিনি পুনরায় জোর দিয়া কহিলেন, না, চুপ করে থাকলে হবে না বিজয়া, তোমাকে জবাব দিতে হবে। তবুও যখন বিজয়া কথা কহিল না, তখন তিনি হাতের লাঠিটা পুনরায় মেঝেতে ঠুকিয়া তাড়া দিয়া কহিলেন, না, চুপ করে থাকলে চলবে না, এ সকল গুরুতর ব্যাপার, জবাব দেওয়া চাই। এতক্ষণে বিজয়া মুখ তুলিয়া চাহিল। তাহার পাংশু ওষ্ঠাধর একবার একটু কাঁপিয়া উঠিল। তারপর ধীরে ধীরে কহিল, ব্যাপার যত গুরুতর হোক, মিথ্যে কথার আমি কি উত্তর আপনাকে দিতে পারি? রাসবিহারী তেজের সঙ্গে প্রশ্ন করিল, তাহলে একে তুমি মিথ্যে কথা বলে উড়োতে চাও নাকি? বিজয়া আবার একটুখানি মৌন থাকিয়া তেমনি মৃদু কণ্ঠে প্রত্যুত্তর দিল, আমি উড়োতে কিছুই চাই না কাকা বাবু, শুধু এ যে মিথ্যে তাই আপনাকে বলতে চাই, এবং মিথ্যে বলে একে আপনি যে নিজেই সকলের চেয়ে বেশি জানেন, তাও এই সঙ্গে আপনাকে জানাতে চাই। রাসবিহারী একেবারে থতমত খাইয়া গেলেন। তিনি প্রথমটার জন্য প্রস্তুত ছিলেন বটে, কিন্তু শেষটার জন্য আদৌ ছিলেন না। কোনো অবস্থাতেই যে বিজয়া তাহাকে মিথ্যাবাদী এবং মিথ্যা দুর্নাম প্রচারকারী বলিয়া তাহারই মুখের উপর অভিযোগ করিতে পারে, এ তাহার কল্পনারও অতীত। তার নিজের কথা আর মুখে জোগাইল না, শুধু বিজয়ার কথাটাই কলের পুতুলের মতো আবৃত্তি করিলেন। মিথ্যে কথা বলে আমি নিজেই সকলের চেয়ে বেশি জানি? বিজয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনি গুরুজন, আপনার সঙ্গে এ নিয়ে তর্ক বিতর্ক করবার আমার প্রবৃত্তি হয় না। দলিলপত্র এখন থাক, মামলা মকদ্দমার আবশ্যক বুঝলে তখন আপনাকে ডেকে পাঠাবো, বলিয়া পাশের দরজা দিয়া ভিতরে চলিয়া গেল।